ফিজিওথেরাপি কথাটির সঙ্গে আমরা কম বেশি প্রত্যেকেই পরিচিত, কিন্তু ফিজিওথেরাপি নিয়ে আমাদের অনেকের মধ্যেই কিছু ভুল ধারণা আছে। যেমন ফিজিওথেরাপি কখন করাবো, ফিজিওথেরাপি কেন প্রয়োজন, আর ফিজিওথেরাপি করার জন্য কি কোনো প্রশিক্ষণপ্রাপ্ত ফিজিওথেরাপিস্ট প্রয়োজন। এই সব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আর সঙ্গে রয়েছেন বিশিষ্ট ফিজিওথেরাপিস্ট ডক্টর কাজী জুইপ ইসলাম। নমস্কার, আমি কাজী জুইপ ইসলাম, সিনিয়র কনসালটেন্ট অফ ফিটনেস ফিজিওথেরাপি সেন্টার। আমরা আজকে আলোচনা করব ফিজিওথেরাপি মানুষের কখন প্রয়োজন এবং কি কি কারণে আমরা ফিজিওথেরাপি দিয়ে থাকি সেই ব্যাপার নিয়ে পর্যাপ্ত পরিমাণে আলোচনা করব। ফিজিওথেরাপি এখনকার যুগের অতপ্রতভাবে মানুষের সাথে জড়িয়ে আছে। সেটা আপনার ব্যাক পেন হোক, নেক পেন হোক, নিউরোলজিক্যাল কোনো কন্ডিশনের জন্য হোক, স্ট্রোক হোক, ডায়াবেটিক নিউরোপ্যাথি হোক, ক্যান্সার পেশেন্ট হোক, ডায়ালিসিস পেশেন্ট হোক, চেস্ট ইস্যুস কোনো কিছু থাকলে, বা ভেন্টিলেশনে কোনো পেশেন্ট আছে, বা অনেক দিন যাবৎ যারা বিছানায় পড়ে আছেন, তাদের জন্য ফিজিওথেরাপি এখন অতপ্রতভাবে জড়িয়ে আছে। আমরা আগে জানতাম যে যাদের স্ট্রোক হয়েছে তাদেরই শুধু ফিজিও লাগে, বা ফ্র্যাকচার হয়েছে তাদের ফিজিওথেরাপি করতে হয়। এইটা কিন্তু শুধু এইটুকুর মধ্যেই আমরা ফিজিওথেরাপি আবদ্ধ নয়। এখনকার প্রত্যেকটা ফিজিওথেরাপির ডিপার্টমেন্টের আলাদা আলাদা ডিপার্টমেন্ট হয়ে গেছে। যেমন নিউরোর জন্য নিউরো ফিজিওথেরাপি, অর্থোর জন্য অর্থো ফিজিওথেরাপি, মাস্কুলোস্কেলেটাল ফিজিওথেরাপি, স্পোর্ট ফিজিওথেরাপি, জেরিয়াট্রিক ফিজিওথেরাপি, রেসপিরেটরি ফিজিওথেরাপি, গাইনো ফিজিওথেরাপি, গাইনো এবং অফ ফিজিওথেরাপি। এখন প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু ফিজিওথেরাপির ডিপার্টমেন্ট হয়ে গেছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা জন্যেই সকলে কাজ করে। কেউ নিউরোর জন্য কেউ নিউরো কাজ করছে, গাইনোর জন্য গাইনো কাজ করছে। আমি সেই কারণে আজকাল যুগে যদি কেউ যদি শুধু গায়ে নেক পেন, ব্যাক পেন, নেক পেন, ব্যাক পেন, শুধু এইটুকুর মধ্যেই কিন্তু আজকাল যুগে ফিজিওথেরাপি নাই। যারা ভেন্টিলেশনে পেশেন্ট আছেন, অনেকে আমরা ভেবে থাকি যে ভেন্টিলেশন মানে মানুষ মরে গেছে, মরে যাওয়ার আগের মুভমেন্টে ভেন্টিলেশন দিচ্ছে, মানুষটা ফিরবে না। এটা কিন্তু একবারে সঠিক কথা নয় বা সঠিক তথ্য নয়। ভেন্টিলেশনে মানুষকে সাপোর্ট দেওয়া হয়, তার রেসপিরেটরি সাপোর্টের জন্য ভেন্টিলেশন লাগে। তার কারণে যদি তার একটু প্রবলেম হয়, ডাক্তাররা কোনো চান্স নেন না, ডাক্তারবাবুরা সঙ্গে সঙ্গে তাকে ভেন্টিলেশন দেয়, তার পেশেন্টটাকে তাদের তাড়াতাড়ি রিকভার করে বাড়ি ফেরানোর জন্যই। সেই কারণে কিন্তু ভেন্টিলেশন দিলে সেই সময় আমাদের ফিজিওথেরাপি একটা অতপ্রতভাবে ভূমিকা পালন করে। ডায়ালিসিস পেশেন্ট যারা ক্রমত ডায়ালিসিস করছেন, মাসেল উইকনেস হয়ে যাচ্ছে, হয়তো চেস্ট ইনফেকশন হচ্ছে, সেই কারণের জন্য অনেক সময় ফিজিওথেরাপি তার স্ট্রেংথ ডেভেলপ করার জন্য, মাসেল পাওয়ার ঠিক রাখার জন্য এবং তাকে নর্মাল লাইফ অ্যাক্টিভিটিস মধ্যে বজায় রাখার জন্য ফিজিওথেরাপি দরকার হয়ে পড়ে। এছাড়া নিউরোলজিক্যাল পেন বা নিউরোলজির অনেক কন্ডিশন আছে, যেমন পার্কিনসন, ডিমেনশিয়া, মায়োমায়োর ডিজিজ, মাল্টিপল স্ক্লেরোসিস, ট্যাসবাস মাইলাইটিস, কোরিয়া, হান্টিংটন ডিজিজ, এনএমও, জিবি সিন্ড্রোম, ডুকেন মাস্কুলার ডিস্ট্রফি, অ্যামাইলোটপিক ল্যাটারাল স্ক্লেরোসিস, অনেক ডিজিজ আছে, বারবার পালসি বা বেলস পালসি, এর বিভিন্ন রকম নিউরোলজিক্যাল কন্ডিশনসগুলো আছে। যে সমস্ত কন্ডিশনের জন্য কিন্তু ফিজিওথেরাপি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া স্পোর্টস ফিজিওথেরাপি, সব থেকে খেলোয়াড়দের সব সময় স্পোর্টসের কিন্তু ফিজিওথেরাপি একটা প্রত্যেক ক্লাবের সাথে যুক্ত থাকে ফিজিওথেরাপিস্ট। এই ফিজিওথেরাপি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্পোর্টস ইঞ্জুরিজ, যেমন সব খেল থেকে অ্যাঙ্কেল ইঞ্জুরিজ, নি ইঞ্জুরিজ, লিগামেন্ট ইঞ্জুরিজ, মিনিসকাস ইঞ্জুরিজ, এই ক্ষেত্রে কিন্তু ফিজিওথেরাপিদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। মাসেল ইঞ্জুরি ক্ষেত্রেও ফিজিওথেরাপিদের গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। এছাড়া আমরা জেরিয়াট্রিক পেশেন্ট, বয়স্কদের অনেক সময় বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি প্রয়োজন হয়, যেমন তাদের ইনকন্টিনেন্স, ইউরিনারি প্রবলেম আসে, সেক্ষেত্রে ফিজিওথেরাপির দরকার পড়ে। অর্থাৎ পেলভিক ফ্লোর মাসেল উইকের জন্য অনেক রকমের ব্যাক পেন ইস্যুস থাকে, সেগুলোর জন্য আমরা ফিজিওথেরাপি দরকার পড়ে। এছাড়া ফিজিওথেরাপিদের বয়স্ককালে যে ব্যালেন্সিং প্রবলেম, গেট প্যাটার্ন ঠিক করার জন্য, ব্যালেন্স ঠিক করার জন্য, কোঅর্ডিনেশন ঠিক করার জন্য ফিজিওথেরাপির দরকার হয়ে পড়ে। আমরা গাইনোতেও কিন্তু ফিজিওথেরাপির অবলম্বন কিন্তু অনেকটাই জুড়ে আছে। প্রিন্যাটাল এবং পোস্টনাটালের জন্য অনেক সময় ফিজিওথেরাপির প্রচণ্ড দরকার হয়ে পড়ে, এবং পিসিওডির জন্যও ফিজিওথেরাপি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া পেডিয়াট্রিক্সের সিপি চাইল্ড, অটিজম,
বিভিন্ন ধরনের সিটিইভি, বিভিন্ন ধরনের পেডিয়াট্রিক প্রবলেম, বাচ্চাদের ছোট ছোট শিশুদের প্রবলেম, তাদের অনেকেই অনেক রকমের বিপদের মধ্যে আছেন বাচ্চার অসুস্থতা দেখে। সে সমস্ত মাদেরকে বলা, সে সমস্ত গার্জেনদেরকে বলা, সে সমস্ত সকল মানুষকে জানানো যারা সিপি চাইল্ড বা অটিজম হচ্ছে তারা কষ্ট পাবেন না, একটা ভালো ফিজিওথেরাপিস্টের সঙ্গে যোগাযোগ করুন, অবশ্যই আপনি সুস্থ এবং ভালো থাকতে পারবেন। এছাড়াও আমরা দেখেছি যে চেস্ট কোভিডের সময় সকলে আতঙ্কে ছিল, কোভিড সময় সবাই নিউমোনিয়াতে ভুগছি, তাই সিওপিডিতে ভুগছে, কেউ অ্যাজমাতে আছে প্রবলেম আছে, কেউ এমফাইমাই প্রবলেম আছে, কেউ লাংস অ্যাবসেসে প্রবলেম আছে, অনেকজন অনেক বঙ্কাকটেসিসে প্রবলেম আছে। এই সমস্ত রকমের মানুষের ক্ষেত্রেও বলি চেস্ট ফিজিওথেরাপি করলে তারাও চেস্টের এই বিভিন্ন ধরনের ইস্যুস থেকে, শ্বাসকষ্ট থেকে মানে অনেক এই রেহাই পেতে পারবেন, শ্বাসকষ্ট থেকে তিনি রেহাই পেতে পারবেন। এছাড়াও আমাদের মধ্যে কার্ডিয়াক ইস্যু, সিটিভিএস মানে বাইপাস সার্জারি হলো, ওপেন হার্ট সার্জারি হলো, বা স্টেন বসলো বা পেসমেকার বসলো, তখন একটা অনেক সময় ফিজিওথেরাপির দরকার হয়ে পড়ে, গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে ফিজিওথেরাপিস্টরা। আমরা এছাড়া মাস্কুলোস্কেলেটাল প্রবলেম, মাসেলসের ইস্যুস হলো, মাসেলসের গার্ড কমে গেল, অ্যাট্রোপি হলো, তার জন্য প্রবলেম, তার জন্য এই সমস্ত কারণের জন্য মাস্কুলার ইস্যুসের জন্য ফিজিওথেরাপির দরকার হয়ে পড়ে। সব থেকে বড় ভূমিকাও যে যখন নি রিপ্লেসমেন্ট বা কোনো রিপ্লেসমেন্ট থেরাপি হয় বা রিপ্লেসমেন্টের দরকার হয়, বা কোনো বোনের রিপ্লেসমেন্ট হলো বা কোনো রকমের অর্গান ট্রান্সপ্লান্ট হলো, তখন কিন্তু ফিজিওথেরাপিও রোল পালন করে। এই সমস্ত কিছু জিস্ট হলো যে ফিজিওথেরাপি মানুষের পেন রিলিফ এবং মানুষকে একটা সুস্থ এবং স্বাভাবিক জীবন দান করার জন্য ফিজিওথেরাপিরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফিজিওথেরাপি একটা যে হিলিং প্রসেস, এই হিলিংয়ের সাহায্যে মানুষকে তার সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপনের জন্য একটা অঙ্গীকারবদ্ধ হয়ে থাকে ফিজিওথেরাপিস্টরা। ফিজিওথেরাপি সম্পর্কে অনেকের ধারণা আছে হয়তো 7 দিন বা 10 দিন বা 1 দিন বা 15 দিন বা 1 মাস করলে ফিজিওথেরাপি করলে অনেকে সুস্থ হয়ে যায়। হ্যাঁ, বিভিন্ন ডিজিজ কারণে আমরা ফিজিওথেরাপি 7 দিন, 10 দিন, 15 দিন বা 1 মাস বলে থাকি, কিন্তু ফিজিওথেরাপি যা ওয়েলনেসের জন্য একটা ফিজিওথেরাপি লাগে, তাকে মেনটেন করার জন্য, সেই জন্য বলবো যারা ফিজিওথেরাপিতে যাদের দরকার পড়ে, যদি যোগ্য ফিজিওথেরাপিস্টের কাছে আপনারা পৌঁছান, তিনি যেভাবে আপনাদের ডিরেকশন দিচ্ছে সেইভাবে আপনি ফলো করুন, আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এবং যোগ্য ফিজিওথেরাপিস্টের কথা এই কারণেই বলছি, এখনকার ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ইন্ডিয়াতে অনেক কোয়াক ফিজিওথেরাপিস্টও প্র্যাকটিস করছেন, কিন্তু যদি যোগ্য ফিজিওথেরাপিস্টের কাছে না যান, আপনি প্রপার গাইডেন্সটা পাবেন না এবং প্রপারভাবে ট্রিটমেন্ট প্রোটোকলটা আপনি পাবেন না। সেই জন্য আমি সেই ক্ষেত্রে বলছি আপনি একটা প্রপার যোগ্য ফিজিওথেরাপিস্টের কাছে আপনি যোগাযোগ করুন, যাতে আপনি ভালো সেবা পেতে পারেন। আর ফিজিওথেরাপি কতদিন করব, কটা সিটিং আমার দরকার, সেটাও একদম প্রপার ফিজিওথেরাপিস্টই আপনি গাইড করবে সঠিক ওয়েতে। আমি আর একটা ব্যাপার হলো, ফিজিওথেরাপি আমরা তো ট্রিটমেন্ট প্রোটোকল সম্পর্কে এবং ফিজিওথেরাপি সম্পর্কে আমরা জানলাম, কি কারণে কোথায় দেওয়া হয় সেটা জানলাম, কিন্তু ফিজিওথেরাপিতে একটা বড় অপরচুনিটি আছে মানুষ এখনকার যুগে, যে মানুষ যদি ফিজিওথেরাপি নিয়ে পড়াশোনা করে, একাডেমিক সেকশনটাও একটা বড় ভূমিকা পালন করে। যদি ফিজিওথেরাপি নিয়ে একটু পড়তে পারেন, এটা ভালো সাবজেক্ট, এখান থেকে অনেক জ্ঞান আপনি সংগ্রহ করতে পারবেন। এবং সর্বোপরি সবথেকে বড় ব্যাপার হলো মানুষকে সেবা করতে পারবেন। যে আমরা বিবেকানন্দের ভাষায় আমরা জানি, মানুষকে যারা সেবা করে তাকে ভগবানকে সেবা করার সমান হয়ে দাঁড়ায়। সেই জন্য আমি বলবো যে আপনি মানুষকে সেবা করার ডাইরেক্টলি এবং মানুষকে হিলিং করার এই ঈশ্বরের আশীর্বাদ আপনার সঙ্গে সবসময় সাথে থাকবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।